Good evening, student. I am Dr. Arunabha Ghosh, Principal of Provani Institute of Education. আজ আমি তোমাদের যে অপশনাল পেপার আছে 1.4.11 সেই অপশনাল পেপারের মধ্যে এনভায়রনমেন্টাল অ্যান্ড পপুলেশন এডুকেশন যারা নিয়েছো তাদের জন্য এই প্র্যাকটিকামটি এবং যারা এই গ্রুপের কে আমরা 30 জন করে দিয়েছি প্র্যাকটিকামটি সবাইকে করার জন্য, যারা বা যাদের সিরিয়াল নম্বর 16 থেকে 30 তাদের জন্য এই প্র্যাকটিকামটি, এবং 1 থেকে 15 জন্য তাদের অন্য টপিক দেওয়া আছে। তো স্পেশালি যারা 16 থেকে 30 সিরিয়াল নাম্বার তাদের জন্য এই প্র্যাকটিকামটি, যেই প্র্যাকটিকামটি টপিক হচ্ছে ভিজিট টু পলিউটেড সাইটস অ্যান্ড প্রিপারেশন অফ এ রিপোর্ট। অর্থাৎ বাংলাটা যদি বলি যে কোনো একটি দূষিত অঞ্চলকে ভিজিট করা বা পরিভ্রমণ করা এবং সেখানকার রিপোর্ট একটা তৈরি করতে হবে আমাদের। So, how to prepare this practicum? So, how to prepare to visit to polluted site and preparation report? So, I am going to discuss about how to prepare the practicums. There are several steps to prepare the practicum. The following steps are given below. তা কতগুলো এই প্র্যাকটিকামটি সম্পন্ন করার জন্য কতগুলো পদ্ধতি বা কতগুলো কৌশল আমাদের অবলম্বন করতে হবে, যে কৌশলগুলির মাধ্যমে আমরা এই প্র্যাকটিকামটি করতে পারবো। এখন এই কৌশলগুলি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে, যে সে পয়েন্টটা আমি এখানে মেনশন করিনি, এখানটা তোমাদের লিখতে হবে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কিত ধারণা। কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, যার অর্থ হচ্ছে বিষয়বস্তু সম্পর্কিত ধারণা। এখন এই বিষয়বস্তু সম্পর্কিত ধারণার মধ্যে গিয়েই আমাদের ছোট্ট একটা সাব পয়েন্ট আসবে, যেটাকে বলছি আমরা ইন্ট্রোডাকশন বা ভূমিকা। অর্থাৎ এইখানে ইন্ট্রোডাকশন মানে এখানে আমরা পলিউশন সম্পর্কে আমরা লিখব বা জানব। বুঝাতে পারলাম? এখানে আমরা পলিউশন সম্পর্কে আমরা লিখব। তা পলিউশন সম্পর্কে লিখতে গিয়ে যদি আমরা একটু পেছনের দিকে যদি যাই, তা আমরা কি দেখতে পাবো যে আজ থেকে ধরো প্রায় লক্ষ কোটি বছর আগে কিন্তু পৃথিবীর সৃষ্টি হয়েছিল, এবং পৃথিবীর আদি সৃষ্টিকাল থেকেই পৃথিবীর মধ্যে কিন্তু জীবজগতের একটা অস্তিত্ব যেমন পাওয়া গেছে, তেমনি কিন্তু উদ্ভিদ জগতের একটা অস্তিত্ব পাওয়া গেছে। এখন এই জীবজগৎ এবং উদ্ভিদ জগৎ উভয়ই কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের যে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা এই পরিবেশের মধ্যে বেঁচে থাকছে। তার কারণ কিভাবে বেঁচে থাকছে সেটা আমাদের জানতে হবে। যে আমরা জানি প্রত্যেকটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু পৃথিবীর কিন্তু একটা নিজস্ব বা প্রাকৃতিক কতগুলো উপাদান থাকে, যেমন তার ফিজিক্যাল কম্পোনেন্ট থাকতে পারে, অর্থাৎ ভৌত উপাদান, তার কেমিক্যাল কম্পোনেন্ট থাকতে পারে অর্থাৎ রাসায়নিক উপাদান, এবং তার থাকতে পারে হচ্ছে আমাদের বায়োলজিক্যাল বা জৈবিক উপাদান। এছাড়াও থাকে হচ্ছে আমাদের কিছু অজৈব উপাদান। এই প্রত্যেক উপাদান নিয়ে কিন্তু আমাদের একটা প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠেছে, এবং সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু উদ্ভিদ জগৎ
এবং প্রাণী জগৎ তারা কিন্তু সুষ্ঠুভাবে তাদের জীবনযাপন সম্পন্ন করছে। কিন্তু ডিউ টু দ্য আরবানাইজেশন, ডিউ টু দ্য চেঞ্জ অফ আওয়ার লাইফস্টাইল, দ্য এনভায়রনমেন্ট বিকেম এ পলিউটেড। তাহলে কি দেখছে যে নগরায়ন এবং মানুষের যে জীবনযাত্রার মান পরিবর্তন হচ্ছে। কেন? যে হিউম্যান হ্যাভ টু সার্ভাইভ ইন দ্য এনভায়রনমেন্ট, human have to adapted with the environment through their biological changes, through their activities changes, because the environment, day by day environment have been changed. Due to this change, such urbanizations, industrializations and changes of lifestyles, the environment are polluted. As a result, the environment gradually degrades. Environmental component has been hampered by the humans as well as the natural source, natural or natures. তাহলে কি বলছে? এই যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যেমন মানুষের যে অ্যাক্টিভিটি, এই যে এত পরিমাণে শিল্প হচ্ছে, এত পরিমাণে জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, যা পপুলেশন হ্যাজ গ্রোয়িং আপ ল্যাপস অ্যান্ড ডাউন, অর্থাৎ ক্রমাগত লাফি বাড়ছে। তাহলে প্রত্যেকটা মানুষকে তো এই এনভায়রনমেন্টের মধ্যে বাস করতে হবে। ফলে কী হবে? তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? যা এনভায়রনমেন্ট বিকেম এ পলিউটেড। বোঝা গেল? তাহলে এই জায়গার থেকে আমরা একটা পলিউশনে একটা প্রপার আমরা ডেফিনেশন পেতে পারি। কি ডেফিনেশন পেতে পারি? The pollutant, the components of the pollution can be either foreign substance. When the foreign substance are entered into the environment and environment became the polluted, this is called the environment pollutions. অর্থাৎ বাইরে থেকে যখন কোনো ফরেন পার্টিকেল বা কোনো বর্জ্য পদার্থ, কোনো বস্তু যখন আমাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রবেশ করছে, the foreign particles may be solid, may be liquid, মেবি গ্যাসিয়াস। তাহলে এই ফরেন পার্টিকেলগুলো কিন্তু সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে এবং গ্যাসিয়াস বা গ্যাসীয় আকারে হতে পারে। তো এইগুলো হচ্ছে কি, যখন ফরেন পার্টিকেল এন্টার ইনটু দ্য এনভায়রনমেন্ট, যখন তারা প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রবেশ করছে, দ্য এনভায়রনমেন্ট ন্যাচারাল অ্যাক্টিভিটিস, দ্য ন্যাচারাল অ্যাক্টিভিটিস অফ দ্য এনভায়রনমেন্ট became a changed। ফলে কি হচ্ছে? প্রকৃতির যে নিজস্ব যে আচরণ, নিজস্ব যে কাজকর্ম, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে কিন্তু আমাদের পরিবেশ কিন্তু ক্রমাগত দূষিত হয়ে পড়ছে। বুঝাতে পারলাম? তাহলে এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোই কিন্তু আমার এখানে লেখা রয়েছে। আমি জাস্ট একটা আইডিয়া তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং তোমরা অন্যান্য বই থেকে রেফারেন্স হিসাবে তোমরা আরও কিছু লিখতে পারো। তাহলে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লিখলাম, তারপরে আমি পলিউশনের একটা সংজ্ঞা দিলাম। এবার আসবো আমরা টাইপস অফ দ্য পলিউশনস। আমরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পলিউশন কিন্তু আমরা দেখতে পাই। তো সবকটা পলিউশন নিয়ে আলোচনা করাটা বা সবকটা পলিউশন নিয়ে আমাদের আলোচনা করাটা কিন্তু একটু ডিফিকাল্ট বা একটু কষ্টদায়ক। তো আমরা মেনলি অর্থাৎ প্রধান যে পলিউশনগুলো যে ঘটছে দেখা যায়,
যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ল্যান্ড পলিউশন, নয়েজ পলিউশন। কারণ দিস টাইপস অফ পলিউশন ক্যান বি ভিজিবল ইজিলি। কেন এইসব পলিউশনগুলো কিন্তু আমরা খুব ইজিলি ভিজিবল, এগুলো আমাদের দর্শনীয় বা দর্শনযোগ্য। সেই কারণে কিন্তু আমরা কি করেছি, যে কতগুলো পলিউশনের কথা আমি বলেছি, সেটার মধ্যে হচ্ছে এয়ার পলিউশনস অর্থাৎ বায়ু দূষণ, ওয়াটার পলিউশনস অর্থাৎ জল দূষণ, সয়েল অর ল্যান্ড পলিউশনস অ্যান্ড নয়েজ পলিউশন। তাহলে এই পলিউশনগুলো আমরা দেখতে পাচ্ছি। নর্মালি এগুলোকে আমরা উই ক্যান ফাউন্ড দিস টাইপস অফ পলিউশনস। আমরা নর্মালি কিন্তু এই ধরনের পলিউশনগুলো আমরা দেখতে পাচ্ছি। সো দ্যাট আই হ্যাভ দ্য মেনশন শেয়ার। সেই কারণে কিন্তু আমি এখানে এই কটা পলিউশন আমি মেনশন করেছি। প্রথমে আমরা আসি এয়ার পলিউশনস। আমরা সবাই যখন আমি তোমাদের পলিউশন সম্পর্কে পড়াতে গিয়ে কিন্তু তখন আমি এয়ার পলিউশন কিন্তু বলেছিলাম যে এয়ার পলিউশন রেফার্স এনি ফিজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল চেঞ্জ ইন দ্য এয়ার। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, যে বায়ু, তাই তো, বায়ু দূষণ অর্থাৎ বায়ুর মধ্যে তার ভৌত উপাদানের চেঞ্জ হচ্ছে, তার কেমিক্যাল উপাদান সাবস্টেন্সের চেঞ্জ হচ্ছে এবং তার বায়োলজিক্যাল কম্পোনেন্টের চেঞ্জ হচ্ছে। And it is the contamination air by the harmful gases, dust, smokes, which affect the plant, animals and human this drastically। যেটা কিন্তু আমাদের যেখান থেকে কিন্তু যে সমস্ত যে গ্যাসিয়াস যে সাবস্টেন্সগুলো উৎপন্ন হচ্ছে, যে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে কিন্তু খুব ড্রাস্টিকলিভাবে কিন্তু অ্যাফেক্টেড করছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিউম্যানস অ্যান্ড প্ল্যান্টস also the affected through the air pollutions। এইগুলো কিন্তু তোমরা বই থেকে, যে কোনো বই থেকে পেয়ে যাবে। তো এখানে চিন্তা করা বিষয় নয় তোমাদের। তোমরা যে কোনো বই থেকেই এয়ার পলিউশন কাকে বলে সেই সম্পর্কে তোমরা একটু লিখবে বা সেই সম্পর্কে একটু ধারণা এখানে দেবে। এবার এয়ার পলিউশন পড়াতে গেলেই কিন্তু সেখানে আমাদের এয়ার পলিউটেন্টস কথাগুলো আছে, অর্থাৎ বায়ু দূষকের নাম আমাদের জানতে হবে। আমরা জানি বায়ু দূষককে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি, primary pollutants and secondary pollutants। The primary pollutant is directly causes the air pollution is known as the primary pollutants। আমরা জানি যে কিছু উপাদান যেগুলো আছে, বায়ু দূষক আছে, যেগুলো সরাসরি প্রাকৃতিক পরিবেশকে দূষিত করে দিচ্ছে, যেগুলো সরাসরি বায়ুকে দূষিত করছে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি বা প্রধান বা মুখ্য বলতে পারি। যেমন সালফার ডাইঅক্সাইড একটা এক্সাম্পল দিলাম, তেমনি সেকেন্ডারি পলিউটেন্টস আছে। The secondary pollution is formed by the intermingling and reaction। The primary pollutants are known as the secondary pollutants। অর্থাৎ প্রাইমারি পলিউটেন্টসের সাথে যখন রিয়াকশান ঘটিয়ে যখন কোনো একটা পলিউটেন্ট তৈরি হয়ে যাচ্ছে, তখনই সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পলিউটেন্টস। যেমন স্মোকস অর্থাৎ ধোঁয়াশা, ফগ, কুয়াশা, এগুলো কিন্তু আমাদের সব সেকেন্ডারি পলিউটেন্টের এক্সাম্পল। তাহলে দেখো ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কিন্তু আমাকে এগুলোই চলছে। এবার প্রত্যেকটা পলিউশনকে নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি, আর কিছুই করছি না। তাহলে এয়ার পলিউশন গেল, তেমনি আমাদের চলে আসবে ওয়াটার পলিউশনস। আমরা সবাই এটাও আমি পড়েছিলাম আগে, ওয়াটার পলিউশন কাকে বলে। আমি সেখান থেকেই লিখেছি যা ওয়াটার পলিউশন ডিফাইন্ড অ্যাজ দ্য কন্টামিনেশন অফ দ্য ওয়াটার বাই হার্মফুল সাবস্টেন্স হুইচ ইজ ডিটারমেন্টাল টু লিভিং বিংস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েজ, household garbage, non-decomposable materials, pesticides releasing the agricultural activities are the major cause to the polluted the water bodies। তার মানে কি দেখতে পেলাম, যে যখন জলের মধ্যে বিভিন্ন রকম উপাদানগুলো যখন জলের মধ্যে এসে মিশছে, তেমন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শিল্পজাত বর্জ্য পদার্থ আছে, ডোমেস্টিক গার্বেজ বা হাউসহোল্ড গার্বেজ, যেগুলো গৃহস্থলী যে আবর্জনা, সেগুলো যখন জলে এসে পড়ছে, নন ডিকম্পোজেবল মেটেরিয়ালস, যেগুলো হচ্ছে অভঙ্গুর, দোজ কম্পোনেন্টস আর নন ডিগ্রেডেবল। আমরা দুজনই একটা ডিগ্রেডেবল, একটা হচ্ছে নন ডিগ্রেডেবল। ডিগ্রেডেবল হচ্ছে দোজ সাবস্টেন্স আর ডিগ্রেড, অর্থাৎ পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিগ্রেডেবল। নন ডিগ্রেডেবল কি, হুইচ সাবস্টেন্স আর নট ডাইজেস্টেড ইনটু দ্য সয়েল, অথবা যেটা ডাইজেশন ঘটছে না, মাটির সাথে মিশছে না, যেমন প্লাস্টিক একটা প্রধান আমরা এক্সাম্পল ধরতে পারি, নন ডিগ্রেডেবল একটা ম্যাটেরিয়ালস। এছাড়াও থাকছে আমাদের পেস্টিসাইড, ইনসেকটিসাইড,
কারণ আমরা জানি এগ্রিকালচার বা কৃষিকার্যে যখন আমরা বিভিন্ন রকম পেস্টিসাইডস ব্যবহার করি, বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করি, পোকামাকড় মারার জন্য আমাদের বিভিন্ন রকম স্প্রে বা ওষুধ ব্যবহার করি, তো সেগুলো যখন আমাদের জলের সাথে মিশে যাচ্ছে, আমরা কিন্তু জল পলিউশন বা জল কিন্তু দ্য ওয়াটার বিকেম এ পলিউটেড, ওয়াটার কিন্তু জল কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এটা কল্ড ইজ ওয়াটার পলিউশনস। That is called also land pollution or soil pollutions. Soil pollution is defined the presence of the toxic chemicals in soil. অর্থাৎ মাটির সাথে যখন যে সমস্ত বিষাক্ত পদার্থগুলো আমরা মাটির সাথে মিশে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের ল্যান্ড পলিউশন ঘটছে। এটা ল্যান্ড পলিউশন বা সয়েল পলিউশন সম্পর্কে আমি লিখেছি। এবার আমরা আসবো নয়েজ পলিউশনস। আমরা সবাই জানি শব্দ দূষণ যেটা কি, যে নয়েজ পলিউশন আনওয়ান্টেড অর এক্সেসিভ সাউন্ড। দেখো আমি কতগুলো জিনিসকে আমি হাইলাইট করেছি, সাউন্ডটাকে হাইলাইট করেছি, ডিলিটোরিয়াসটাকে আমরা সাউন্ড করেছি, অ্যান্ড পলিউশনটাকে করেছি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি একটা কিছু জায়গার থেকে লিঙ্কও দিয়ে দিয়েছি আমি। কেন করছে, যে যখন প্রচণ্ড শব্দগুলো যখন আমাদের একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে, সেই ফলে কিন্তু প্রাকৃতিক পরিবেশ কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। জাস্ট একটু ফলো করবে, যে সমস্ত এরিয়াগুলো রেল লাইনের সাইডে বা যে সমস্ত এরিয়া যে হাইরোডের সংলগ্ন, অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য অ্যাডজুসেন্ট অফ দ্য হাইরোড অর দ্য ন্যাশনাল হাইওয়ে অর দ্য মার্কেট প্লেস অর দ্য রেলওয়ে সিস্টেমস or airport, beside the airport, the place became a noise pollutions. There is a huge sound are produced through the vehicles, through the trains, through airplane, etc. তার মানে কি, যে সমস্ত এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত এরিয়াগুলো আমাদের সাধারণত হাইরোডের সাইডে বা হচ্ছে এয়ারপোর্টের সাইডে বা হচ্ছে রেলওয়ের পাশে, স্টেশনের পাশে বা মার্কেট প্লেসের কাছে, সেখানে কিন্তু একটা হিউজ পরিমাণে শব্দ উৎপন্ন হয়। সেই শব্দ কিন্তু প্রাকৃতিক পরিবেশে এসে মিশে যাচ্ছে, ফলে কিন্তু প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে এইটা গেল আমাদের একটা ইন্ট্রোডাকশনের একটা পার্ট গেল। তাহলে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরাকে ভাগ করছি। প্রথমে পেলাম যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু এতগুলো জিনিসকে আমাদের লিখতে হবে। এবারে আমরা আসবো হচ্ছে অবজেক্টিভ অফ দ্য প্র্যাকটিকামস, অর্থাৎ যে প্র্যাকটিকামটি আমি করছি তার অবজেক্টিভটা কি। অর্থাৎ এইবার কিন্তু আমরা আসল জায়গায় আস্তে আস্তে ঢুকছি, যে আমাদের কাছে যে প্র্যাকটিকামের টপিকটি উপস্থাপন করা হলো, যে ভিজিট টু পলিউটেড সাইট অ্যান্ড প্রিপেয়ার্ড এ রিপোর্ট, এই প্র্যাকটিকামটি যে আমি করব তার কি অবজেক্টিভস আছে, কি উদ্দেশ্য আছে, সেগুলোকে আমরা লিখব। এবং সেই উদ্দেশ্যকে আমরা কমপক্ষে 10টা লিখতে হবে। আমি এখানে 4-5টা দিয়েছি, তোমরা একটু ভেবে আরও 4-5টা লিখতে পারবে। কি করছি, টু আইডেন্টিফাই দ্য মেজর রিজন, এক্সটেন্ট অ্যান্ড টাইপস অফ পলিউশন নিয়ার দ্য ভিজিটেড সিটি। তুমি যেই জায়গাটা ভিজিট করছো সেই জায়গাটায় কী ধরনের পলিউশন ঘটছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব, চিহ্নিত করব। দেখো মিলে যাচ্ছে আমার অবজেক্টিভটা। টু আইডেন্টিফাই দ্য অ্যাডভার্স এফেক্ট অফ পলিউশন দ্যাট রিজিয়ন্স, যে অঞ্চলে আমি বসবাস করছি পলিউশনের ফলে কী কী কুপ্রভাব দেখা যাচ্ছে সেটা আমরা দেখব। টু স্টাডি প্রেজেন্ট সিচুয়েশন অফ এনভায়রনমেন্ট, বর্তমান প্রাকৃতিক যে অবস্থা সেই সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা লাভ করার জন্য আমি প্র্যাকটিকামটি করব। টু স্টাডি দ্য ভিজিবল এফেক্ট অফ পলিউশনস, এখানে কিন্তু আমরা ভাবতে হবে ভিজিবল এফেক্টস, অর্থাৎ যেটা আমরা সহজে দেখতে পাচ্ছি, যে পলিউশনের ফলে কোন কোন এফেক্টটা আমরা সহজেই দেখতে পাচ্ছি সেটা সম্পর্কে আমাদের জ্ঞান লাভ হবে। টু স্টাডি অ্যাবাউট দ্য সাজেস্টেড কন্ট্রোল মেজার টু মিনিমাইজ দ্য পলিউশনস, এবার আমরা একটা কী করতে পারি, করতে পারি কীভাবে এই যে রিজিয়নে আমরা পলিউশনটা দেখলাম সেখানে পলিউশনটাকে কীভাবে কন্ট্রোল করা যায় তার কিছু সাজেশান আমরা দেওয়ার জন্য কিন্তু এই স্টাডিটা করতে পারি। দ্য স্টাডি ডাইরেক্টেড or indirect cause of pollution in the visit places, অর্থাৎ in the visited places, অর্থাৎ কোন কোন কারণগুলো, কোন কোন এই যে ভিজিট, যেই জায়গাটা আমি পরিভ্রমণ করছি সেই জায়গাতে কোন কোন কারণগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে
আমাদের ওই এলাকাটিকে দূষণ ঘটাচ্ছে সেই সম্পর্কে আমি জানব। বোঝা গেল? তাহলে এইটা গেল আমাদের প্রথম যে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড, তার মধ্যে কিন্তু এতটা জিনিস আমাদের লিখতে হবে। ইন্ট্রোডাকশান পার্ট লিখতে হবে, ইন্ট্রোডাকশানের মধ্যে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লিখব, তারপরে আমরা দূষণের সংজ্ঞা দেব, তারপরে দূষণের শ্রেণীবিভাগগুলো লিখব, 4টে দূষণে প্রত্যেকটা দূষণকে আমরা অল্প অল্প করে জাস্ট ডেফিনেশনগুলোকে একটু লিখে যাব ভালো করে। তারপরে আমাদের যে প্র্যাকটিকামটি করছি তার একটা অবজেক্টিভস আমাদের লিখতে হবে। এবার আমরা আসি গাইডলাইন ফর দ্য অ্যাক্টিভিটি। এইবার প্র্যাকটিকামটি আমি কিভাবে করব বা কিভাবে তোমাদের কাজটা করতে হবে তার একটা রূপরেখা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমে আছে নেম অফ দ্য স্টাডি এরিয়া, অর্থাৎ তোমাকে একটা জায়গা চিহ্নিত করতে হবে, তুমি কোন জায়গাটা ভিজিট করবে। বোঝাতে পারলাম? তুমি কোন অঞ্চলটা ভিজিট করতে চাইছো সেই অঞ্চলটা নাম তোমাকে এখানে লিখতে হবে। হলো। অ্যাড্রেস অফ দ্য স্টাডি এরিয়া, তুমি যে অঞ্চলটি তোমার প্র্যাকটিকামটির জন্য নির্বাচন করলে ভিজিট করার জন্য বা পরিভ্রমণ করার জন্য, সেই এলাকাটির প্রপার অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা দিতে হবে। লোকেশন ম্যাপ অফ দ্য স্টাডি এরিয়া, এইবার তুমি যে এরিয়াটাকে তুমি স্টাডি করছো তার একটা ম্যাপ তোমাকে দিতে হবে, যে ম্যাপটা তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে। অর্থাৎ যদি আমি এখানে ধরে নিই যে কোচবিহারের মিউনিসিপ্যালিটি এলাকাটাকে আমি ভিজিট করব, অর্থাৎ কোচবিহারের মিউনিসিপ্যালিটি এলাকাটা নিশ্চয়ই একটা বড় রিজিয়ন, সে রিজিয়নটাকে আমি ভাগ করবে, সে রিজিয়নটাকে তুমি কতগুলো ভাগে ভাগ করে নাও, বা কতগুলো পাড়া হিসেবে ভাগ করে নাও, কতগুলো তুমি আমাদের ব্লক হিসেবে ভাগ করে নাও, কতগুলো ওয়ার্ড হিসেবে ভাগ করে নিতে পারো। এইবার তোমাকে কোচবিহারের একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকতে হবে। ইন্ডিয়ার ম্যাপের মধ্যে ওয়েস্ট বেঙ্গল দেখাতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোচবিহারটা কোন জায়গাটা আছে সেটাকে স্পট আউট করতে হবে, এবং কোচবিহারের মধ্যস্থ যে মিউনিসিপ্যালিটি যে এলাকাগুলো সেগুলোকে কিন্তু স্পট আউট করতে হবে। তাহলে বুঝতেই পারছো লোকেশন ম্যাপটা কিন্তু ডিটেলে তোমাদের করতে হবে। প্রথমে ইন্ডিয়ার ম্যাপ, তারপরে তোমাদের কাছে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে দেখাতে হবে, ওয়েস্ট বেঙ্গলকে মধ্যে তুমি কুচবিহারটাকে তুমি দেখো, তাহলে কুচবিহারটাকে তোমাকে শো করাতে হবে, এবং কুচবিহারের মধ্যে তুমি কোন কোন অঞ্চলগুলোকে যাচ্ছ সেই জায়গাটা কিন্তু তোমাকে শো করাতে হবে থ্রু দ্য স্যাটেলাইট ম্যাপ। বোঝাতে পারলাম? এটা কিন্তু তোমাদেরকে করতে হবে, এটা আমি এখানে কিছু করে দিইনি। মেনশন দ্য নেম হু আর দ্য ভিজিট দ্য স্টাডি এরিয়া, এখানে তোমাদেরকে কারা কারা তোমরা ভ্রমণ করছো, কতগুলো তোমার সাথী আছে তাদের নামগুলোকে লিখতে হবে। এখানে একটা কথা আমাদের বলে দিই যে এখানে তোমরা ম্যাক্সিমাম 5 জনের নাম লিখতে পারবে। যদি তোমরা 5 জন মিলে ভিজিট করো তাহলে 5 জনের নাম লিখবে, যদি মনে করো না আমি সিঙ্গেল ভিজিট করব তাহলে শুধু তোমার নামই লিখতে হবে, তাহলে অন্য কারোর নাম কিন্তু লেখা যাবে না। তাহলে তোমরা যে গ্রুপটা পেয়েছো 16 থেকে 30, তাদের মধ্যে তোমরা একটু ডিসকাস করে নাও, বা তাদের মধ্যে থেকে একটা গ্রুপ তোমরা তৈরি করে নিতে পারো। সেই যে 5 জন, তোমাদের ওখানে 15 জন আছে, 3টে গ্রুপ করে নাও 5 জন 5 জন করে, এবং ডিফারেন্ট এলাকায় তোমরা চলে, কেউ কোচবিহারে যাও, কেউ আলিপুরদুয়ারে যাও, বা কেউ শিলিগুড়ির দিকে যাও, বা কেউ যে কোচবিহারের মিউনিসিপ্যালিটি যদি ভাগ থাকে, যে মিউনিসিপ্যালিটি যদি পূর্ব পশ্চিম দিকেও থাকে, তাহলে সেভাবে তোমরা দেখতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু যেন মনে হয় যেন একই রকম 3টে গ্রুপ করলে, 3টে গ্রুপে একই জায়গায় ভিজিট করলে, তা কিন্তু তোমাদের করলে হবে না। তোমাদেরকে কী যদি একা ভিজিট করো ওকে ফাইন, তাহলে কিন্তু দেখালো রাম ভিজিট করছে কোচবিহার, করতেই পারে, শ্যামও ভিজিট করছে কোচবিহার, কিন্তু আবার দেখালো দীপালি ভিজিট করছে কোচবিহার, তাহলে কিন্তু হবে না। ম্যাক্সিমাম যদি সিঙ্গেল করো, 2 জনের বেশি একটা এরিয়া তোমরা করতে পারবে না, আমি কিন্তু স্ট্রিক্টলি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। অর্থাৎ তোমরা হয় তোমরা 5 জন করে গ্রুপ করে নাও, এবং সেই গ্রুপের ছবি কিনে তোমাদেরকে দিতে হবে, গ্রুপে করে নিয়ে তোমরা কিন্তু সেটা সেই জায়গাগুলো তোমরা ভিজিট করো, নতুবা সিঙ্গেল ভিজিট করো, কিন্তু যেন প্রত্যেকের জন্য আলাদা করে হয়, তার নিজস্ব এলাকায় যেন সেটা হয়। ডেট অফ ভিজিট, কবে তোমরা ভিজিট করছো, কোন তারিখে ভিজিট করতে গেলে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে বুঝাতে পারলাম? তাহলে স্টাডি এরিয়ার নাম লিখতে হবে, তুমি যেই জায়গায় স্টাডি করছো সেই জায়গাটার এলাকাটাকে চিহ্নিত করতে নাম লিখতে হবে, সেই এলাকাটার তোমার ঠিকানা দিতে হবে,
তার একটা লোকেশান ম্যাপ দিতে হবে, এবং যারা সে এলাকায় ভিজিট করছো তাদের মধ্যে তাদের যে কারা কারা ভিজিট করছো তাদের একটা নাম এখানে তোমাদেরকে দিতে হবে, এবং ডেট অফ ভিজিট, এবং কবে তোমরা ওই এলাকাটি ভ্রমণ করতে গেছো সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে, এই তাদের সেই ডেটটা তোমাদের দিতে হবে। এবারে আমরা আসি গাইডলাইন অ্যাক্টিভিটির মধ্যে সাব পয়েন্ট, আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যাট দ্য ভিজিট প্লেস। অর্থাৎ টেন্টেটিভ আমরা কী কী ধরনের আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ যে অঞ্চলগুলোতে আমি যাব সেখানে কী কী ধরনের পলিউশন হতে পারে তার একটা রূপরেখা তোমাকে তৈরি করে নিতে হবে। দেখো আমরা নর্মালি যেগুলো যেগুলো দেখব সেগুলোই কিন্তু আমরা লিখতে পারবো। এবার কী ধরনের পলিউশন দেখতে পাবে, দ্যাট ইজ দ্য ডিপেন্ডেন্ট অন ইউর রিজিয়ান, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার রিজিয়ানে কী কী ধরনের পলিউশন দেখতে পাবে সেটা কিন্তু তোমার ওই প্লেসের ওপরেই ডিপেন্ডেন্ট কিন্তু হবে। কেউ যদি বলে আমি সেখানে রেডিও অ্যাক্টিভ পলিউশন দেখতে পাবো, তা কিন্তু নয়। এখন কেউ যদি বলে যে আলিপুরদুয়ারে রেডিও অ্যাক্টিভ পলিউশন দেখতে পাবো, অসম্ভব ব্যাপার, কারণ এখানে রেডিও অ্যাক্টিভ, সেখানে তো পারমাণবিক বোমাকে পারমাণবিক কেন্দ্রই তো নেই। তো পারমাণবিক কেন্দ্র না থাকলে আর তুমি সেখানে রেডিও অ্যাক্টিভ পলিউশন কীভাবে দেখতে পাবে, কখনোই দেখা সম্ভব নয়। তো তোমাদের কিন্তু এই জায়গাটা খুব সেন্সেবল তোমাদের হতে হবে যে তোমরা যেই জায়গাটা ভিজিট করছো সেই জায়গাটায় কী কী ধরনের পলিউশন দেখতে পারবে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে কিন্তু অবজার্ভ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। অর্থাৎ সব জায়গায় কিন্তু সব ধরনের পলিউশন কিন্তু দেখা যায় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কথা মাথায় রেখে কিন্তু তোমাদের পলিউশন যে আইডেন্টিফাই দ্য প্রবলেম দ্য ভিজিট প্লেস, অর্থাৎ আমার যে পরিভ্রমণ যে এলাকায় সে এলাকায় কী কী ধরনের আমি পলিউশন দেখতে পাবো সেইটা আমাদের সমস্যাকে আমরা লিখতে পারবো। যেমন নর্মালি আমরা যে কোনো জায়গায় যাই না কেন আমরা নর্মালি কিন্তু 4টে পলিউশন আমরা দেখতেই পাই, 4টে না হলেও 3টে তো আমরা দেখতেই পাবো, এয়ার পলিউশন, সয়েল পলিউশন এবং ওয়াটার পলিউশন। ঠিক আছে, আর একটা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যদি আমি একটু যেহেতু আমি কোচবিহারটাকে নিয়ে স্টাডি করেছি, আমি নেট সার্চ আমি দিইনি, আমি নেটে সার্চ করেছি এবং কোচবিহারের যে পার্শ্ববর্তী যে এলাকাগুলোকে আমি দেখেছি, তো সেখানে দেখলাম কিন্তু যে এগ্রিকালচারাল ল্যান্ডটা কিন্তু ওখানে বেশি আছে। দ্যাট ইজ দ্য এগ্রিকালচারাল ল্যান্ড বেশি থাকা মানেই কিন্তু আমি ইনসেকটিসাইড বা পেস্টিসাইডে কিন্তু একটা পলিউশন আমি লক্ষ্য করতে পারবো। দ্যাটস ওয়াই আই মেনশন দ্য পেস্টিসাইড অ্যান্ড প্লাস্টিসাইড পলিউশনস। বুঝতে পেরেছো? সেই কারণে কিন্তু আমি এই ধরনের পলিউশনটাকে আইডেন্টিফাই করতে পারি। নর্মালি ধরো এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন, অর্থাৎ আমি যে যে জায়গাগুলোকে আমি আইডেন্টিফাই করেছি, যেমন আমি দেখেছিলাম যে আমি জাস্ট মানে স্যাটেলাইট ম্যাপে দেখছিলাম যে হাজরাপাড়া আছে, কালীঘাটও আছে এবং তোরসার যে সংলগ্ন যে এলাকাগুলো আছে এবং বাদুরপাড়া আছে, এই যে কতগুলো পাড়া আমি দেখছিলাম নেটে সার্চ করে, তো দেখলাম যে এইসব জায়গায় যা কন্টামিনেশন, তাতে মানে পপুলেশন যা দেখছি তাতে কিন্তু আমার এই 3টে পলিউশন, এই 4টে পলিউশন হওয়ার কিন্তু একটা মোস্ট প্রবাবলি চান্স আছে। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, নয়েজ পলিউশন এবং ল্যান্ড পলিউশনস। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সেখানে আমি দেখছিলাম, আমি স্টাডি করছিলাম যে যেহেতু ওখানে এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ কৃষিজমি পরিমাণটা বেশি আছে, সেই জন্য কিন্তু আমার পেস্টিসাইড অ্যান্ড ইনসেকটিসাইড যে পলিউশন, অর্থাৎ পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক যে দূষণ, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এছাড়া কিন্তু প্লাস্টিক পলিউশন তো এটা ন্যাচারালি তো দেখতেই পাওয়া যায়, প্লাস্টিক পলিউশন এটা সবাই সব জায়গায় এটা একটা কমন মানে খুবই কমন যে প্লাস্টিক, তো প্লাস্টিক্স অ্যান্ড প্লাস্টিক ম্যাটেরিয়ালস আর স্ক্যাটার অ্যান্ড হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড বিকেম অ্যান্ড দেয়ার scatter plastics materials or plastics are scattered here and there. আর উই নো যে প্লাস্টিক্স যে নন ডিগ্রেডেবল সাবস্টেন্স, আমরা জানি যে প্লাস্টিক কিন্তু একটা জৈব অভঙ্গুর, ফলে কিন্তু দ্য হিউজ পরিমাণস অফ দ্য প্লাস্টিক্স, দ্য হিউজ amount of the plastics became the plastic pollutions. That's why I mentioned the plastic pollution. You may mention plastic pollution or not mention plastic. তোমরা এখানে প্লাস্টিক পলিউশন কথাটি লিখতেও পারো না লিখতে পারো, কিন্তু আমি যদি ওই এলাকাতে যদি স্টাডি করে দেখো তাহলে কিন্তু এই কোটায় পলিউশন কিন্তু আমি লক্ষ্য করতে পেরেছি। এবার কেউ যদি আলিপুরদুয়ারে যাও বা কেউ যদি শিলিগুড়ি এলাকায় যাও বা কেউ যদি আমাদের যে চাণক্য এলাকায় যদি যাও, চাণক্য এলাকায় নিশ্চয়ই আমি সেখানে রেডিও অ্যাক্টিভ এই পলিউশনগুলো দেখতে পারবো, কিন্তু সেখানে কিন্তু নিশ্চয়ই রেডিও অ্যাক্টিভ পলিউশন দেখতে পাবো না।
পেস্টিসাইড ইনসেক্টিসাইড পলিউশন আমি দেখতে পাবো, এখানে এখানেও প্রচুর এগ্রিকালচারাল ল্যান্ড আছে। নয়েজ পলিউশন তো অবশ্যই হবে, কেন যদি চানকগ্রামটা দ্য বিসাইড দ্য রোড NH-35 আমরা এখানে দেখতে পাচ্ছি। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন দেখবই, আর এয়ার পলিউশন ওয়াটার পলিউশন হলে অটোমেটিক মানে আমরা ল্যান্ড পলিউশন আমরা দেখতে পাবো। বুঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেমস অ্যান্ড ভিজিট দ্য প্লেস। মেথোলজি, এবার আমরা মেথোলজি মানে হচ্ছে আমরা যে ডেটাগুলো যে কালেকশান করব, কীভাবে ডেটাগুলোকে কালেকশান করব। কেন আমাকে তো রিপোর্ট তৈরি করতে বলেছে, অর্থাৎ ডেটা যদি আমি কালেকশান করতে না পারি তা হাউ ক্যান ইউ প্রিপেয়ার এ রিপোর্ট। দ্যাটস ওয়াই ফার্স্ট উই হ্যাভ টু কালেক্টেড দ্য ডেটা থ্রু আওয়ার অবজারভেশনস। সেই কারণে কিন্তু এটাকে বলছে প্রাইমারি মেথড, অর্থাৎ যেই জায়গাটা, যেই ভিজিটেড প্লেসে আমরা যাচ্ছি, যেই জায়গাটা আমরা অঞ্চলটাকে আমরা নির্বাচন করলাম মানে অবজার্ভ করার জন্য, সেখানে কোনো পলিউশন হচ্ছে কি না সেই জায়গাটাকে অবজার্ভ করে আমাকে সেখান থেকে ডেটাগুলোকে কালেকশান করতে হবে। এখানে ডেটা কালেকশান মানে হচ্ছে যে সেখানে কী কী ধরনের পলিউশন দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা পলিউশনের ফলে কী কী এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটাই আমাদের মেনশন করতে হবে। সেকেন্ডারি মেথড, দ্যাট ইজ কল দ্য প্রাইমারি মেথড। সেকেন্ডারি মেথড হচ্ছে আমরা ওই এলাকা, তো দেখো প্রত্যেকটা এলাকা তো আমরা জানি মডিফাই করা হচ্ছে, কারণ আমরা সবাই জানি যে আমাদের কিন্তু যে হিউম্যান অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের ক্রমাগত কিন্তু চেঞ্জেস হচ্ছে। কেন? যেহেতু আমাদেরকে কিন্তু বিভিন্ন প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে কিন্তু আমাদেরকে নিজেকে অ্যাডাপ্টেড হতে হচ্ছে, তাই তো? তো সেখানে এর ফলে কিন্তু আমাদের মানে হিউম্যান অ্যাক্টিভিটিসগুলো যেমন চেঞ্জ হতে পারছে এবং লাইফস্টাইলও চেঞ্জ হচ্ছে। সেই জন্য আমরা যদি বা সেখানে যদি আমরা প্রিভিয়াস কোনো রেকর্ড আমরা জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে সেই এলাকার থেকে আমরা সেই এলাকা সম্পর্কে আমাদের বিভিন্ন যে জার্নাল, যে বুকস আছে, সেখান থেকে ডেটাগুলোকে কালেকশান করতে হবে। কিন্তু এটা হচ্ছে আমার সেকেন্ডারি মেথড। আমাদের সবসময় ভাবতে হবে আমরা এই জিনিসটার ওপর সবসময় জোর দেবো, এই যে দ্য পলিউটেড সাইট আর প্রপারলি অবজার্ভ অ্যান্ড ইনফরমেশন ওয়াজ গ্যাদার্ড, এইটার ওপর আমাদের বেশি পরিমাণে জোর দিতে হবে। বুঝেছো? এবার হচ্ছে আমাদের অবজারভেশান। এবার আমরা টোটাল ছক করে নিলাম, কিভাবে কাজটা করব, গাইডলাইনটা ঠিক করে নিলাম। এইবার আমরা এলাকায় চলে যাচ্ছি, অর্থাৎ অবজারভেশন ইন পলিউটেড সাইট। হিয়ার দ্য মেম্বার্স আর অবজার্ভ দ্য ডিফাইন্ড প্লেস অ্যান্ড দেয়ার স্টাডি এরিয়া অ্যান্ড ট্রাই টু লিস্ট ডাউন হোয়াট টাইপ পলিউশন দে ক্যান ফাউন্ড অ্যান্ড মেনশন দেয়ার কজেস। দ্য পিকচার অফ পলিউটেড সাইট মাস্ট বি অ্যাটাচ ইন দিস এরিয়া। তার মানে কী করছি, এইবার আমি প্রত্যেকটা আমি এলাকা ওয়াইজ বা যেই রিজিয়নটা আমি নিয়েছি সেখানে আমি ঢুকে গেলাম, আমরা অবজারভেশন করতে ঢুকলাম। সেখানে অবজারভেশন করতে গিয়ে আপনাকে দেখতে হবে যে সেই এলাকায় কী কী ধরনের পলিউশন বা কী কী ধরনের দূষণ আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করে আমাদের ছবি তুলতে হবে এবং যদি কী কী কারণ মানে কী কী ধরনের পলিউশন দেখতে পাচ্ছি এবং ওই পলিউশনটা কী কী কারণের জন্য আসছে, প্রত্যেকটা ছবি এখানে তোমাকে তুলতে হবে। যদি এয়ার পলিউশন সম্পর্কে তোমাকে লিখতে হয়, তাহলে এয়ার পলিউশনের জন্য কী কী কারণগুলো ওখানে দায়ী, তার টোটাল ক্লিয়ার পিকচার তোমাকে দিতে হবে এবং প্রত্যেকটা পিকচার কিন্তু খাতায় সাঁটাতে হবে, প্রত্যেকটা পিকচার কিন্তু খাতায় তোমাদের দিতে হবে। আবার যদি ওয়াটার সোর্সের যেখানে যাচ্ছ বা যেখানে ভিজিট করতে গেলে তুমি বিভিন্ন রকম জলাশয় তোমরা দেখতেই পাবে, সেই জলাশয়গুলো একটু দেখবে ভালো করে যে সেখান থেকে কোনো ড্রেনেজ সিস্টেম আছে কিনা বা জলাশয়ে প্রায় কোনো গার্বেজ কিনা আছে কিনা, অর্থাৎ তোমাকে ছবি তুলতে হবে। ছবি সেখান থেকে দেখে তোমাকে আইডেন্টিফাই করবে যে ওই জায়গাটা কিসের দূষণ ঘটছে, ওয়াটার পলিউশন ঘটছে না এয়ার পলিউশন ঘটছে না ল্যান্ড পলিউশন ঘটছে না নয়েজ পলিউশন ঘটছে। এইটাকে তোমাকে ভালো করে অবজার্ভ করে কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে। বুঝেছো? এবং ধরো এয়ার পলিউশন তুমি দেখলে যে ঢুকে দেখছো বিভিন্ন রকম হাউস হোল্ড গার্বেজ পড়ে আছে, ছবি তুললে বিভিন্ন রকম ডাম্পিং, অর্থাৎ ভাগাড়, যেটাকে বাংলা কথায় বলি ভাগাড়, অর্থাৎ ভাগাড় রয়েছে, একটা ওপেন প্লেসে একটা ভাগাড় রয়েছে, সেখানে সমস্ত আবর্জনা ফেলা হচ্ছে। সেখানে কিন্তু দেখো সেখান থেকে কিন্তু আমাদের এয়ার পলিউশনও ঘটছে, ওয়াটার পলিউশনও ঘটছে, আবার ল্যান্ড পলিউশনও ঘটছে, তাই না? আবার যদি হাউস হোল্ড গার্বেজকে যদি এক জায়গায় ফেলে রাখা হয়, সেখান থেকে কিন্তু এয়ার পলিউশন তো অবশ্যই ঘটবে, সেখান থেকে আবার ল্যান্ড পলিউশনও হয়, আবার সেখান থেকে ওয়াটার পলিউশনও হয়। তবে এই ছবিগুলো তোমাদের তুলতে হবে, ছবিগুলো তুলে কিন্তু তোমাকে প্রত্যেকটা যে পলিউশন তুমি দেখছো সেই জায়গায় তোমাকে আটকাতে হবে এবং তারপর তার প্রবাবিলিটি কজ এবং কোন কোন কারণে
এবার বইতে তো প্রচুর কারণ দেয়া আছে, কিন্তু বইয়ের তো কারণ লিখলে তোমাকে হবে না। অর্থাৎ তোমাকে যে অবজার্ভ করতে হবে, তুমি যে অবজার্ভ করছো সেই অবজারভেশনের ওপরেই কিন্তু তোমাকে বায়ু দূষণের কারণগুলোকে লিখতে হবে। বইয়ে তো বায়ু দূষণের কারণ তো অনেক রকম লেখা আছে, বইয়ের ভাষায় কিন্তু এখানে লিখলে হবে না। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, হয়েছে? অর্থাৎ তোমাদের তাহলে এখানে কি করতে হবে, এখানে ধরো এখানে এয়ার পলিউশন লিখলে, এয়ার পলিউশনের ছবিগুলো দিলে সব, এবার এই ছবির ওপর তুমি যা দেখেছো তারপর তুমি পর 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 করে এয়ার পলিউশন লিখতে হবে তোমাকে। আমরা নর্মালি কি হাউস হোল্ড গার্বেজ দেখতে পাচ্ছি, আমরা কী কী দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম গৃহস্থলী আবর্জনাগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে রয়েছে, যেটা বায়ু দূষণ ঘটাচ্ছে। তারপরে কি দেখতে পাচ্ছি, অত্যাধিক পরিমাণে সেখানে লোকজন দেখলাম যে কাঠ কয়লার পরিমাণ বেশি ব্যবহার করছে গ্যাসের পরিবর্তে। এখনও যদি গ্রামাঞ্চলে যদি যাও দেখবে কিন্তু সেখানে কিন্তু কাঠের যে জ্বালানি কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ফলে কিন্তু এই যে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ ফসিল ফুয়েলস, এর ফলে কিন্তু আমাদের বায়ু দূষণ ঘটছে। আর কি দেখতে পাচ্ছি, যে যেহেতু ওই এলাকাটা থেকে প্রচুর পরিমাণে দেখছো গাড়ি চলাচল করছে, অর্থাৎ গাড়ি চলাচলের ফলে সেখান থেকে যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া, সেগুলো কিন্তু তোমার এয়ার পলিউশন ঘটছে। এরকমভাবে তোমাকে লিখতে হবে। অর্থাৎ বইয়ে তো রেডিও অ্যাক্টিভ পলিউশন, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসের জন্য পলিউশন ঘটছে, সেগুলো তো লিখলে হবে না। কেন, তোমাকে অবজারভেশন থ্রু, উই হ্যাভ টু মেনশন দ্য কজেস থ্রু ইয়োর অবজারভেশন। অর্থাৎ তোমাকে এখানে যে কারণগুলো লিখতে হবে এয়ার পলিউশনে, যেটা তুমি অবজার্ভ করেছো সেই কারণটাই তোমাকে লিখতে হবে। বুঝাতে পারলাম? আবার সেরকমভাবে আমরা ওয়াটার পলিউশনের ক্ষেত্রে যাব, ওয়াটার পলিউশনের ছবি আমরা দেব, এবং তার সাথে আমরা কি দেখব, সেরকম ওয়াটার পলিউশনের জন্য কী কী যে কারণগুলো আছে, যে কারণগুলো তোমরা দেখতে পাচ্ছ। আমরা কী দেখি, যে দেখবে যে একটু লক্ষ্য করবে যে জলাশয়ের ধারে প্রচুর পরিমাণে আবর্জনা জমা করে রাখা আছে, ফলে তো ওয়াটার পলিউশন তো ঘটবেই। আবার দেখছো যে পুকুরে দেখো মানুষও চান করছে, আবার গরু ছাগলও চান করাচ্ছে, ফলে তো ওয়াটার পলিউশন হবে। আবার দেখছো পুকুরে দেখা লোকে জামা কাপড় কাচ্ছে, ফলে কী, সেখানে তো কেমিক্যাল, তো জামা কাপড় সাপ দিয়ে কাটছে বা সাবান দিয়ে কাটছে, তো সেখান থেকে কেমিক্যালগুলো ডাইরেক্ট তোমার ওয়াটার জলের মধ্যে পড়ে যাচ্ছে, ফলে কি জলের সাথে মিশে যাচ্ছে, ফলে কি ওয়াটার পলিউশন হচ্ছে। আবার দেখা যাচ্ছে কি, এগুলো কিন্তু বাস্তব কারণ, কারণ আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন, আমি তো এই প্র্যাকটিক্যামগুলো করিয়েছি নিজে হাতে, তো আমি সেই কারণে কিন্তু বলতে পারছি। যে আবার দেখা যাচ্ছে জলাশয়ের পাশে কিন্তু অনেক এগ্রিকালচারাল ল্যান্ড আছে, ফলে এগ্রিকালচারাল ল্যান্ডে কী করি আমরা, কেমিক্যাল ইউজ করছি ফসল ফলানোর জন্য, বিভিন্ন রকম সার ব্যবহার করছি। তারপরে বিভিন্ন রকম আমাদের যাতে জমির সারকে পোকামাকড় খেয়ে নষ্ট না করে, তার জন্য আমরা বিভিন্ন রকম পেস্টিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার করছি। ব্যবহার তো করলাম, এবার বৃষ্টি পড়লো বা মোটরের জল, মোটর জমিতে জল দিলাম, সেই জল লিচ ইনটু হচ্ছে না, চুয়ে পড়ছে, চুয়ে এসে পড়ছে কোথায়, পুকুরে এসে মিশে যাচ্ছে, ফলে পুকুরের জল তো দূষিত হয়ে যাবেই, বা খালে গিয়ে পড়ছে, বা নদীতে পড়ছে, দূষিত হবেই। এবার তুমি কেউ যদি বলে যে এখন আমি যে এখন যদি তা তুমি দেখো যে নদীর পাশে ইন্ডাস্ট্রি আছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সোর্স একটা আসবে। এবার দেখো ইন্ডাস্ট্রি নেই, তুমি লিখে দিচ্ছে যে শিল্পায়ত বর্জ্য পদার্থ যে দূষিত করছে, তা কিন্তু লিখলে হবে না। আমাকে কিন্তু বারবার বলতে হচ্ছে যে তুমি যেটা অবজার্ভ করছো সেটাই তোমাকে লিখতে হবে। এখন আলিপুরদুয়ারে তুমি দেখি বা কোচবিহারে শিল্প কোথায়, শিল্প তো নেই। কোচবিহার তোরসার সংলগ্ন এলাকায় যদি আমি দেখি, সেখানে কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল আমি দেখতে পাইনি, ফলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল স্লাস বা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কিন্তু লিখলে হবে না সেখানে। বা সেখানে লিখলাম যে বইতে লেখা আছে যে সমুদ্রে যাওয়ার সময় অনেক সময় কী হয়, তেল ভর্তি জাহাজ জলে ডুবে গেল, ফলে তেলগুলো জাহাজে সমুদ্রের জলে মিশে গেল, ফলে কিন্তু কী হচ্ছে, জল দূষিত হয়ে যাচ্ছে। এই সব কারণ কিন্তু লিখলে কিন্তু পুরো প্র্যাকটিকামটা ভুল হয়ে যাবে। এইসব কারণ কিন্তু লেখা যাবে না। অর্থাৎ তোমাকে লিখতে হবে, বারবার করে বলছি, তোমরা যেটা অবজার্ভ করছো সেটাই তোমাদের লিখতে হবে, ঠিক আছে? ঠিক সেরকমভাবে আমরা ল্যান্ড পলিউশন, সেখানে ছবি দিলাম, সেরকমভাবে আমরা ল্যান্ড পলিউশনটাও লিখব, তাই তো? সেরকমভাবে আমরা ল্যান্ড পলিউশনটাকেও লিখব, কী কী কারণে মৃত্তিকা দূষণ হচ্ছে, যা দেখছো তার ছবি দেবে এবং তার প্রবাবলি কারণগুলো দেবে। বোঝা গেল? আবার সেইভাবে নয়েজ পলিউশন দেখছি। নয়েজ মানে কি, দেখছো মার্কেট, গ্রামাঞ্চলটা মার্কেটে, শহর আছে প্লাস মার্কেট আছে, মার্কেট থেকে অসংখ্য আওয়াজ আসছে, ট্রাফিক, রাস্তা থাকলে ট্রাফিকের আওয়াজ আসবে, যানবাহনের আওয়াজ আসবে, হলো?
এইসব কেউ যদি এখন লেখো যে এরোপ্লেন যাচ্ছে, আলিপুরদুয়ারে কিন্তু কুচবিহারে কিন্তু এরোপ্লেন ইয়ে নেই, যে এলাকার কথা বলছি সেখানে কিন্তু তোমার এয়ারপোর্ট নেই, অথবা এইসব কারণ লিখলে কিন্তু কেটে দেওয়া হবে। আমি কিন্তু বারবার করে বলছি, অর্থাৎ প্রত্যেকটা পলিউশনের ছবি দেবে, তার কারণ তুমি যেটা দেখছো সেটাই তোমাকে লিখতে হবে, বইয়ের ভাষা কিন্তু লিখলে হবে না, তোমার কারণ দেখে লিখতে হবে। এবং আবার একটা পলিউশনের নাম লিখলে, ওয়াটার পলিউশন, তার ছবি দেবে, তার কারণ লিখবে। ল্যান্ড পলিউশনের ছবি দেবে, তার কারণ লিখবে। আবার নয়েজ পলিউশনের কারণগুলো ছবি দেবে, কারণগুলো লিখবে। এটা গেল তো তোমার অবজারভেশন, পলিউটেড সাইট অ্যান্ড স্টাডি এরিয়া হলো। এইবার আমরা আসবো রিপোর্টিং, রেজাল্ট অ্যান্ড ডিসকাশান। রিপোর্টিং, এইখানে বলছে রেজাল্ট অ্যান্ড ডিসকাশান। কি করব বলো এখানে? এইখানে আমরা করব কি, যে এই যে পলিউশনগুলো তুমি যে প্রত্যেকটা এলাকায় তুমি দেখেছো, ধর এয়ার পলিউশন দেখেছো, তার কারণ দেখেছো, এবার তুমি তো সার্ভে করছো, ফলে এয়ার পলিউশন জনিত কী কী রোগ সেখানে দেখতে পাচ্ছ, সেই রোগগুলোর নাম তোমাকে লিখতে হবে। জল দূষণের ফলে কী কী রোগগুলো দেখতে পাচ্ছ, বা জল দূষণের এফেক্টগুলো কী। এফেক্ট মানে রোগ জীবন হতে পারে, সেটা জীবজন্তুর উপর পড়ছে, সেটা উদ্ভিদ জগতের উপর পড়ছে, তোমাকে সেটা অবজার্ভ করতে হচ্ছে, সেটা আমরা লিখব। আবার ল্যান্ড দূষণ বা মৃত্তিকা দূষণের ফলে কী কী এফেক্ট হচ্ছে, অর্থাৎ তার কুপ্রভাবগুলো কী কী, সেগুলোকে আমরা লিখব। এটার জন্য তুমি বইয়ের হেল্প নিতে পারো, কিন্তু মাথায় রাখবে এফেক্ট শুড বি ডান থ্রু ইয়োর ভিজিবল, থ্রু ইয়োর অবজারভেশন বেসিস। মানে আমি যে এফেক্টগুলো লিখবো সেটা যেন ভিজিবল। এখন বলি জলের লবণাক্তর পরিমাণ বেড়ে যাচ্ছে, তুমি লবণাক্ত জলের ওয়াটার পলিউশনের ফলে কি হচ্ছে, জলের লবণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, লিখলে কিন্তু হবে না। তুমি কি লবণ টেস্ট করেছো জলেরকে তুমি কি পিএইচ টেস্ট করেছো? করোনি তো, তাহলে লিখলে তো হবে না। জল দূষণের ফলে কি, যেটা আমরা কমনলি দেখতে পাচ্ছি, পেটের রোগ দেখছি, আমাশয়, কলেরা, আন্ত্রিক দেখতে পাচ্ছি, পেটের রোগ দেখতে পাচ্ছি, এগুলো নর্মাল কারণ, তাই নয় কি? আবার উদ্ভিদের শারীরবৃত্ত পরিবর্তন লক্ষ্য করা দেখতে পাচ্ছ, যে উদ্ভিদের গ্রোথ হচ্ছে না, বা উদ্ভিদগুলো মানে যেহেতু জলের সোর্স, ওই জায়গাটা পলিউটেড হয়ে যাওয়ার ফলে কি উদ্ভিদ তো জল নিতে পারছে না, ফলে জলের জন্য উদ্ভিদ কি নেতিয়ে গেছে, এইগুলো লিখতে হবে। বুঝেছো? হচ্ছে জলের লবণাক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, জলের পিএইচের পরিমাণ বেড়ে যাচ্ছে, জলের মধ্যে ইউটিফিকেশন ঘটছে, এইগুলো কিন্তু লিখলে কিন্তু কখনোই হবে না। আমি বারবার বলছি, যেটা হচ্ছে ভিজিবল, তুমি যেটা চোখে দেখতে পাচ্ছ সেটাই তোমাকে লিখতে হবে, এফেক্টগুলোকে। বোঝাতে পারলাম? তাহলে প্রত্যেকটার এফেক্টগুলো কিন্তু আমরা রিপোর্টিংয়ের জায়গায় লিখব। এই যে হোয়াট টাইপ অফ এফেক্ট ফাউন্ড দ্য পলিউটেড সাইট, এই যে রেজাল্ট অ্যান্ড ডিসকাশনের মধ্যে আমি লিখছি এখানে হোয়াট টাইপস অফ এফেক্ট আর ফাউন্ড ইন পলিউটেড সাইট, অর্থাৎ কী কী ধরনের এফেক্ট হচ্ছে পলিউশনের সাইটে, সেটা কিন্তু আমি এখানে লিখলাম। এবং প্রত্যেকটা আমরা ছক ওয়াইজ লিখব। বায়ু দূষণ লিখলাম, দুটো কলাম করবে, বায়ু দূষণ তার এফেক্ট, জল দূষণ তার এফেক্ট, মৃত্তিকা দূষণ তার এফেক্ট, নয়েজ পলিউশন বা শব্দ দূষণ তার এফেক্ট। একটা জায়গায় বাদিকে পলিউশনের নাম লিখবে, ডান দিকে তার এফেক্টগুলো লিখবে, ছকের আকারে করবে, মিটে গেল সমস্যা। তুমি রিপোর্টিংটা করে ফেললে। এইবার তোমাদের একটা রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং অফ দ্য মেম্বার্স অফ দ্য ভিজিট টিম। এইবার তোমাদের একটা মতবাদ তোমাদের দিতে হবে। এই মতবাদ দুটো দিক আছে, একটা হচ্ছে পজিটিভ অ্যাসপেক্ট, একটা হচ্ছে নেগেটিভ অ্যাসপেক্ট। পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে কি, তুমি যে প্র্যাকটিকামটা করছো, এই প্র্যাকটিকামটার আলটিমেট রিপোর্টটা কী আসলো। তুমি এখানে বিভিন্ন রকম পলিউশন সম্পর্কে তোমার একটা ধারণা, তুমি সেই অঞ্চলে যে কী কী ধরনের পলিউশন ঘটছে সেই সম্পর্কে তুমি একটা জ্ঞান লাভ করলে, তাই না? তুমি জানতেই না যে কোচবিহারের মিউনিসিপ্যালিটি এলাকায় কী কী ধরনের পলিউশন হচ্ছে, তুমি জানতেই না। যখন তুমি ভিজিট করলে তখন কিন্তু তুমি নিজে জানতে পারলে যে আমি সত্যি কথা বলতে কোচবিহারের মিউনিসিপ্যালিটি এলাকায় এই ধরনের পলিউশনগুলো সত্যি দেখা যাচ্ছে। হুইচ সাবস্টেন্স মেক দ্য ডিফাইন্ড টাইপস অফ পলিউশনস, এবং এই যে পলিউশনের জন্য কোন কোন উপাদানগুলো এই পলিউশন ঘটাচ্ছে সেগুলো জানতে পারছি। দে ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপুল অ্যান্ড মেক দেম অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য এনভায়রনমেন্টাল পলিউশন। অর্থাৎ কি দেখতে পাচ্ছি, আমরা তো সেখানকার মানুষজনের সাথে কমিউনিকেট করছি, ফলে যখন যোগাযোগ করছি, ফলে কিন্তু আমরা কিন্তু যে তাদের মধ্যে কিন্তু এই যে প্রাকৃতিক যে দূষণ, এই প্রাকৃতিক দূষণের যে জন্য তাদের মধ্যে একটা সচেতনতা জাগাতে পাচ্ছি।
দে ক্যান প্রিপেয়ার দ্য রিমিডিয়াল মেজার্স অফ দ্য ডিফাইন্ড টাইপস অফ পলিউশন। তারা কিন্তু একটা কাজ করতে পারে, তারা যে পলিউশনগুলো যে ঘটছে তার সেই পলিউশনগুলোকে কীভাবে রোধ করা যায় তার কিন্তু একটা ইয়ে করতে পারে। দে ক্যান প্রিপেয়ার দ্য রিমিডিয়াল মেজার্স অফ দ্য ডিফাইন্ড টাইপস অফ পলিউশন, অর্থাৎ কীভাবে এই পলিউশনগুলোকে রোধ করা যায় তার কিছু রেমিডিয়াল প্রসেস, অর্থাৎ মুক্ত করা যায়, প্রভাব মুক্ত করা যায়, তার জন্য কিছু সেই পদ্ধতি তারা আলোচনা করতে পারে। দে ট্রাই টু মেক দ্য পিপুল পার্টিসিপেট ডিফাইন্ড টাইপস অফ এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। এবং আর একটা কী দেখছে, তারা কী করতে পারে যে বিভিন্ন যে কী যে আমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয়, অর্থাৎ পরিবেশ সচেতনতার যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোকে তাদেরকে পার্টিসিপেট করার জন্য তাদেরকে এনকারেজ করা। এটা গেল আমাদের পজিটিভ আসপেক্টস। এবার আসবে নেগেটিভ আসপেক্ট। নেগেটিভ আসপেক্টে কাজ করতে গিয়ে কী বাধার সম্মুখীন আমরা হই, অর্থাৎ যে জায়গাটা তুমি গেলে সেখানে কাজ করতে গিয়ে তুমি কী প্রতিবন্ধকতা সামনাসামনি তোমাকে হতে হয়েছে। অ্যাকচুয়ালি কী দেখি প্রতিবন্ধকতা, যেখানে কোনো মানুষকে সাধারণত হেল্প করতে চায় না, তাই তো? অর্থাৎ তুমি হয়তো কারোর সঙ্গে কথা বলতে গেলে সে তোমার সঙ্গে কথা বলতে চাইলো না, এটা একটা নেগেটিভ। আবার দেখছো যে ওখানে তুমি দেখছো যে সবাই কোনো একটা জায়গায় সবাই বসে গল্প করছে, কোনো প্লাস্টিকে খাবার খাচ্ছে, ঠোঙায় খাচ্ছে, ছুঁড়ে রাস্তার উপর ফেলছে। ফলে কি ইয়ং জেনারেশনে এই পরিবেশ সম্পর্কে কোনো সচেতনতা তার মধ্যে গ্রোথ করেনি, এটা নেগেটিভ অ্যাসপেক্ট। এবার ওভারঅল রিপোর্ট অফ দ্য ভিজিটিং টিম, এখানে হচ্ছে ওভারঅল রিপোর্ট, এখানে রেমিডিয়াল মেজারগুলো তোমরা দিয়ে দেবে, অর্থাৎ কী কারণে আমরা পরিবেশ দূষণকে রোধ করতে পারি সেইটাই তোমরা লিখবে। যেমন ট্রি প্ল্যান্টেশন করতে পারি, ওয়ার্ল্ড ম্যাগাজিনের মাধ্যমে করতে পারি, আমরা পলিউটেড সাইটকে যদি আমরা ট্রেনিং করি, পরিষ্কার একদিনে সপ্তাহে যদি একদিন করে পরিষ্কারের ব্যবস্থা করি, বা বিভিন্ন রকম আমরা এনভায়রনমেন্টাল প্রোগ্রামের জন্য যদি ক্যাম্পেনিং করি, জাস্ট এই কথাগুলো আমরা এখানে লিখব। দ্যাট আ ভিজিটিং টিম, এখানে হচ্ছে ভিজিটিং টিমেরও কিন্তু একটা সার্বিক একটা মতবাদ তোমাদের দিতে হবে। এবার তোমাদের কনক্লুশন, অর্থাৎ প্র্যাকটিকামটা করার ফলে তোমার মধ্যে কি কনক্লুশনটা আসলো। আমরা সাধারণত সিদ্ধান্ত কি আসতে পারি যে আমরা কনক্লুশনে কী লিখতে পারি, সেটা তো সবাই প্রশ্ন করতে পারে আমাকে যে স্যার কনক্লুশনে কী লিখব। এখন কনক্লুশনে লিখব যে প্রাকৃতিক পরিবেশে মানুষ এবং জীবজন্তুকে বেঁচে থাকার জন্য দরকার সুষ্ঠু প্রাকৃতিক পরিবেশ, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশে মানুষের ক্রিয়াকলাপের ফলে বা মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তনের ফলে আজ প্রাকৃতিক পরিবেশ কিন্তু ক্রমাগত দূষিত হয়ে পড়ছে। এবং আর কি দেখতে পাচ্ছি, আমরা সত্যি কথা বলতে আমরা যেসব জায়গায় পরিভ্রমণ করলাম সেখানে গিয়ে দেখতে পেলাম যে সেখানকার অধিকাংশ মানুষ কিন্তু প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তারা সচেতন নয়, অর্থাৎ তাদের মধ্যে পরিবেশ সম্পর্কিত কোনো সচেতনতাই লক্ষ্য করা যায়নি। এবং প্রাকৃতিক যে সম্পদ অর্থাৎ এনভায়রনমেন্ট রিসোর্স, সেই সম্পদগুলোকে তারা যথেচ্ছভাবে ব্যবহার করছে, যার ফলে কিন্তু একসময় কিন্তু এই সম্পদের কিন্তু অভাব দেখা যেতে পারে। ফলে আমাদের সচেতন, অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশকে এবং মানুষকে সুষ্ঠু সফলভাবে জীবনে বসবাস করতে গেলে প্রাকৃতিক পরিবেশকে দূষণমুক্ত করতে হবে। এই দূষণমুক্ত করার জন্য কিন্তু আমরা সচেষ্ট হব বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন রকম পরিবেশ সচেতনতার মাধ্যমে। ব্যাস হয়ে গেল কনক্লুশন। রেফারেন্স, তুমি যে রেফারেন্সের বইয়ের নাম কোন তুমি সোর্স থেকে তুমি এইগুলো জানতে পারছো, তার একটা রেফারেন্স দেবে। এর রেফারেন্স কিন্তু হবে হচ্ছে আমাদের এপিএ স্টাইলে হবে, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন 7th এডিশনস। এই এপিএ ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাদের এপিএ ফরম্যাট 7th এডিশনের আন্ডারে কিন্তু রেফারেন্সগুলোকে তোমাদের লিখতে হবে, অর্থাৎ বিবলিওগ্রাফি যেটাকে বলি। অর্থাৎ তুমি এইটা করতে গিয়ে কোন বই থেকে আমরা হেল্প পেয়েছি। নর্মালি আমরা দুটো বই থেকেই পাবো, একটা হচ্ছে আইলি পাবলিকেশন আর ইতে পাবলিকেশন। এখন যারা ইংলিশ ভার্সনের বই তাদেরকে দেখে নিতে হবে তারা কোন পাবলিশার এবং পাবলিশারের নাম কি, এটা তোমরা করো। যদি কোনো অসুবিধা হয় আমরা আবার হেল্প করব। তো আশা করি তোমরা সবাই প্র্যাকটিকামটি বুঝতে পেরেছো। এবার আমার একটা নির্দেশ আছে তোমাদের প্রতি, এই প্র্যাকটিকামটি শোনার পরে, এই প্র্যাকটিকামের স্লাইডগুলো দেখার পরে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ফিডব্যাক দেবে। যে ফিডব্যাক আসলে কিন্তু আমরা অন্য একটা আমরা নতুন করে আমরা টোটাল যে প্র্যাকটিকামটা আপলোড করব তোমাদের একটা মডেল হিসেবে আপলোড করে দেবো।
কিন্তু সেটা দেখে টুকলে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওটাকে ফলো করো, কিন্তু এরিয়ার নামগুলোকে চেঞ্জ করতে হবে। আগে তোমাদের ফিডব্যাক চাই, তারপর কিন্তু পরবর্তী ক্ষেত্রে চিন্তাভাবনা আছে। অর্থাৎ প্র্যাকটিকামটি তোমরা ভালো করে দেখো, ভালো করে স্লাইডগুলোকে লক্ষ্য করো, আমার কথাগুলোকে ভালো করে শোনো, তারপর আমাকে ফিডব্যাক দাও, এবং এই ফিডব্যাক পাওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে আমি আবার ডিসকাশনে যাব। তাহলে আজ আসি, এর পরের দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন এডুকেশন, টপিক ছিল ভিজিট টু পলিউটেড সাইট অ্যান্ড প্রিপেয়ার এ রিপোর্ট, এবং এই টপিকটি হচ্ছে সেকেন্ড 15 জনের জন্য, অর্থাৎ যাদের সিরিয়াল নাম্বার 16 থেকে 30 আছে তাদের জন্য কিন্তু এই প্র্যাকটিকামটি, অর্থাৎ 1 থেকে 15 যাদের সিরিয়াল নাম্বারে আছো তাদের প্র্যাকটিকামটি অন্যদিন করানো হবে, এবং সেই প্র্যাকটিকামটি মলয় কুমার দাস তিনি করাবেন। তাহলে আজকে আসি, ধন্যবাদ, সবাই ভালো থেকো।